তার মধ্যে আমার আছে প্যাথোলজি আর হচ্ছে এফএসএম, ঠিক আছে, আর বাকিগুলো অন্য স্যার পড়াচ্ছে, তাই তো। তো তার মধ্যে আমি আগের দিনকে এফএসএম আলোচনা করেছিলাম, তার আগে প্যাথোলজি আলোচনা করেছিলাম। তো আজকেও আবার একটু প্যাথোলজি আলোচনা করে নেব। তবে মোটামুটি আমরা তো এফএসএম মোটামুটি কমপ্লিট করেই ফেললাম আগের দিন, সব তো করে দিলাম নোট ধরে ধরে। আজকে প্যাথোলজিটা আর একটু আমরা ঝালিয়ে নিই। প্যাথোলজির মধ্যে তিনটে ইনভেস্টিগেশন আছে। একটা হচ্ছে তোমার তিনটে, একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে স্টুল, একটা হচ্ছে ইউরিন, ঠিক আছে। ব্লাডেরটা আমি করা হয়ে গেছে, সিবিসি আমরা করেছি ব্লাডের, ওইটাই ব্লাডের ইনভেস্টিগেশন। আর আছে রুটিন এক্সামিনেশন অফ স্টুল আর রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, ঠিক আছে। এগুলো নোটে লেখা আছে তো, দেখি নোটটা দেখি। বলো রুটিন এক্সামিনেশন অফ স্টুল আর প্যাথোলজিটা কোথায়? আচ্ছা, তোমাদের প্যাথোলজি গুলো দেখো তো, প্যাথোলজিতে তোমার স্টুল আর ইউরিনের যে আছে কিনা, সবাই দেখো আছে কিনা দেখো, তাহলে আমার লেখাতে হবে তো। আছে? হ্যাঁ, নোটে দেয়া নেই না? প্যাথোলজি সেক্টরে যে প্যাথোলজির যে তোমার কোর্স আছে, কোর্সটা কোথায়, যে কোর্সের একটা আছে না? হ্যাঁ, ওটা দেখি। এর সাথে যতগুলো কোশ্চেন আছে সব উত্তর আছে তোমার নোটে? সেইগুলো দেখো, আমাকে বলো, সেই অনুযায়ী আমি লিখে দেবো বাবা। প্যাথোলজি, আচ্ছা, অ্যানিমিয়া আছে, জন্ডিস আছে, ব্লাড প্রেশার আছে, তাই তো। এগুলো তো পড়ানো হয়ে গেছে, বলেওছি আমি। এই যে বলছি রুটিন এক্সামিনেশন অফ ব্লাড, এটাও করিয়ে দিয়েছি। রুটিন এক্সামিনেশন অফ স্টুল এন্ড ইউরিন, এটা দেয়া আছে? নেই, এটা লেখাতে হবে। ইএসআর করিয়ে দিয়েছি আমি। কোয়াগুলেশনটা ওটা তো ফিজিওলজিতে করা হয়ে গেছে। ইডিমা, আর শর্ট নোট গুলো কি কি দেয়া আছে? শর্ট নোট অ্যানিমিয়া তো হয়েছিল, অ্যানিমিয়া, জন্ডিস, মান্টু টেস্ট, এগুলো শর্ট নোট আছে তো? হ্যাঁ, আচ্ছা। আর ইউরিন, এখানেও আবার শর্ট নোটে আর ইউরিন দিয়েছি। পার্সেল লেখা আছে, শর্ট নোটে পার্সেল দুটো লেখা আছে তো। আচ্ছা, ইএসআর তো বলে দিয়েছি। ম্যালেরিয়া, আচ্ছা, ব্লাড প্রেশার আছে, আর যে অ্যাবনরমালিটি অফ দ্য স্টুল, এইটা নেই না, অ্যাভিড ডিসেন্ট্রি আইভি ডিসেন্ট্রি আছে আছে,
হেলমিনথোলজি আছে আর ডিহাইড্রেশন আছে। ব্যাস, তারপরে শর্ট নোট গুলো শুধু অ্যাবনরমালিটি ইন দ্য স্টুল ছাড়া সব আছে। ঠিক আছে, আর এদিকে তোমাদের সবই আছে, শুধু ওই এগুলো নেই, স্টুলের এক্সামিনেশন আর ইউরিনের এক্সামিনেশনটা লেখা নেই। উত্তর আছে লেখা, রুটিন এক্সামিনেশন অফ ইউরিন আর রুটিন এক্সামিনেশন অফ দ্য স্টুল। আচ্ছা, আমরা একদিন রুটিন এক্সামিনেশন অফ ব্লাড বা সিবিসি বলে আমরা একদিন পড়িয়েছিলাম। ঠিক আছে, ওইটা যে ফরম্যাটে করেছিলাম সেই ফরম্যাটটা লিখে দিলেই হবে। এক্সামিনেশন অফ ব্লাড স্টুডেন্টটা এক্সামিনেশন অফ ব্লাড এটা নেই স্যার। লিখে দিলাম তো সিবিসি বলে লিখলাম না। হ্যাঁ, যেটা পড়িয়েছিলেন লিখে দিন, এগুলো শুধু ফরম্যাটটা লিখুন। সিবিসি প্রথম দিনই করিয়েছিলাম, দেখো ক্যাক্সেল ভলিউম আরবিসি ডব্লিউসি সব কি কি আইটেম তুমি লিখবে সিবিসি তে। হ্যাঁ, হিমোগ্লোবিন পার্সেন্টেজ লিখবে, ঠিক আছে, লিখে নাও শুধু আইটেমগুলো। কি কি মানে ব্লাডে কি কি লিখবে সিবিসি তে লেখো। হিমোগ্লোবিন পার্সেন্ট লিখতে হবে। হ্যাঁ, সিবিসি বলে মানে এক্সামিনেশন অফ ব্লাড বা এক্সামিনেশন অফ হিমাটোলজিক্যাল এক্সামিনেশন অফ ব্লাড বা সিবিসি সব এক। ঠিক আছে, যাই আসুক না কেন তোমরা এই ফরম্যাটটাই দেবে, যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কতটা আছে বলবে, তারপরে টোটাল কাউন্ট বলবে, তিনটেরই টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ প্লেটলেট। হিমোগ্লোবিন দিলে টোটাল কাউন্ট দিলে তিনজনেরই, ঠিক আছে। তারপরে লিখবে ডিফারেন্সিয়াল কাউন্ট ডিসি। ডিসির মধ্যে যে পাঁচটা সেক্টর আছে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইওসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল। এটা এরকম ভাবে সাজানো হয়েছে কারণ বেশি থেকে কমে আসাবে, সেই জন্য এইভাবে সাজানো হয়েছে। তুমি তোমার মতো করে সাজাতে পারো। তুমি গ্র্যানুলোসাইট আর গ্র্যানুলোসাইট ভাগ করে নিয়েও সাজাতে পারো। যেমন হচ্ছে ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, তিনটে ফিল দিয়ে দিলে তারপরে লিম্ফোসাইট, মোনোসাইট করতে পারো। অথবা যেভাবে বেশি থেকে কমে আসতে পারো, সবচেয়ে বেশি থাকে নিউট্রোফিল, তারপরে থাকে লিম্ফোসাইট, তারপরে থাকে মোনোসাইট, তারপরে থাকে ইওসিনোফিল, তারপরে বেসোফিল একদম কম থাকে। এই জন্য ওটাকে দেওয়া, যেটাকে বলছি আমরা ডিফারেন্সিয়াল কাউন্ট। প্রথমেই তো বললাম ডিসি, টিসি অফ আরবিসি, টিসি অফ ডাব্লিউবিসি, টিসি অফ প্লেটলেট। টিসিতে তিনটে ভ্যালু দিতে হবে, আরবিসি ভ্যালু, ডাব্লিউবিসি ভ্যালু আর প্লেটলেটের ভ্যালু। আর ডিসিতে পাঁচটা ভ্যালু দিতে হবে। পাঁচ প্রকার যে আরবিসি গুলো, ডাব্লিউবিসি আছে পাঁচ প্রকার, তাদের ভ্যালুগুলো দিতে হবে, ঠিক আছে। এরপরে দেবে ইএসআর, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইএসআর এর এটা দেবে। তারপরে দেবে পিসিভি প্যাক্সেল ভলিউম, এমসিভি মিনস কর্পাসকুলার ভলিউম, তারপরে দেবে এমসিএইচ মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন, তারপরে দেবে এমসিএইচসি মিনস কর্পাসকুলার এমসিএইচ। এমসিএইচ পুরো কথা কি? হিমোগ্লোবিন মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন। আর লাস্ট হচ্ছে এমসিএইচসি, মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, যেখান দিয়ে আমরা হাইপার হাইপোটা ক্লারিফাই করছি। এমসিএইচসি এদের নরমাল ভ্যালু গুলো দিতে হবে সাইডে সাইডে। হ্যাঁ, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত দেবে?
মেল ফিমেল মেনশন করেও দিতে পারো। মেলে দেবে 13 থেকে 15 না, আরো বাড়াবো, 13 থেকে, হ্যাঁ 13 থেকে 18 করে দেবে। গ্রাম পার ডিএল, এককটা দিতে হবে, গ্রাম পার ডিএল, ঠিক আছে, বা পার্সেন্টেজ, পার্সেন্টেজ বললে হবে। ডিএল মানে হচ্ছে 100 ml ব্লাড, 1 ডেসিলিটার ব্লাড মানে 100 ml ব্লাড। আর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে দেবে 11.5 থেকে 16 ফিমেলদের, হ্যাঁ, জি পার্টিকেল গ্রাম পার ডিএল গ্রাম পার্টিকেল হলো। মেল ফিমেল হিমোগ্লোবিনের লেভেলটা হলো। আচ্ছা, এবার দাও টোটাল কাউন্টেড, হ্যাঁ। আরবিসি দেবে 4 থেকে 6 মিলিয়ন 4 থেকে 6 মিলিয়ন আর বেশি। পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, এটা লিখতে হবে। আর মিলিয়ন সবসময় থেকে বলি তো কি হ্যাঁ কি সবসময় হ্যাঁ, আর কিউবিক মিলিয়ন সবসময় থেকে পার কিউবিক মিলিমিটার, এমএম, সিইউএমএম, এরকম ভাবে লিখতে হবে, সিইউএমএম, কিউবিক মিলিমিটার। ডব্লিউবিসিটা কি? ডাব্লিউবিসি লিখবে তুমি 4000 থেকে 11000, 4000 থেকে 11000 পার সিইউএমএম। আর প্লেটলেট লিখবে 2 থেকে 4 লাখ পার কিউবিক এমএম, 2 থেকে 4 লক্ষ লাখ লাখ পার সিইউএমএম হলো। আর ডিসিটা কি? এবার ডিসিটা বলছি, ডিসিটা পার্সেন্টেজে লিখবে, হ্যাঁ। নিউট্রোফিল 50 থেকে 70%, লিম্ফোসাইট 20 থেকে 30%, মনোসাইট 5 থেকে 10%, ইওসিনোফিল 1 থেকে 5%, 0 থেকে বেসোফিল 0 থেকে 1%। নিউট্রোফিলটা কত স্যার 0 থেকে 1%। নিউট্রোফিল কত বলেছি? 50 থেকে 50 থেকে 70। লিম্ফোসাইট বলছি 20 থেকে 30, মনোসাইট 5 থেকে 10, ইওসিনোফিল 1 থেকে 5, বেসোফিল হচ্ছে 0 থেকে 1, পার কিউবিক মিটার হ্যাঁ। ইএসআর, এক্সারসাইজ সেডিমেন্টেশন রেট, একসঙ্গে লিখে দেবে 5 থেকে 15 5 থেকে 15 mm পার আওয়ার, mm পার আওয়ার। মেল ফিমেল আলাদা করব? মেলের কম থাকে 2 থেকে 5, ফিমেলের হচ্ছে তোমার 5 থেকে 15, ঠিক আছে, ইমেল পাওয়ার আওয়ার mm পার আওয়ার। এটা কত বলুন স্যার ইএসআর ইএসআর হচ্ছে ছেলেদের কম, মেয়েদের বেশি। অ্যাভারেজে তুমি 5 থেকে 15 তোমার mm পার আওয়ার্স করে দিতে পারো, মেল ফিমেল মিলিয়ে, ঠিক আছে। এবার পিসিভি, প্যাক সেল ভলিউম 40 থেকে 50% মেল, আর ফিমেল হচ্ছে 35 থেকে 45%, 45, আর 40 থেকে 50% হচ্ছে মেল। অ্যাভারেজ হচ্ছে 45, আমরা পড়েছিলাম না সেল কতটা থাকছে, 45, প্লাজমা থাকছে 55। অ্যাকচুয়ালি কি প্যাক সেল ভলিউম মনে হচ্ছে কতটা সেল ভলিউম আছে, সেল ভলিউম তো আমরা 45 সেলকে দেখালাম। ইমাটোকিট মেশিনের সাহায্যে তোমার রোটেট করিয়ে যদি স্ক্যান করে দিই, নিচে দেখতে পাবো সেলগুলো জড়ো হয়েছে 45 ভাগ, আর উপরে স্বচ্ছ প্লাজমা আছে 55 ভাগ। এই থেকে আমরা প্যাক সেল ভলিউমটা নির্ণয় করব। এবার প্যাক সেল ভলিউম আর হচ্ছে মিন
কর্পাসকুলার ভলিউম মানে একটা আরবিসির ভলিউম কত? 85 থেকে 95 মাইক্রন। 85 থেকে 95 মাইক্রন আর সিইউ মাইক্রন লিখতে হবে। কিউবিক মাইক্রন ভলিউম তো সিইউ মাইক্রন। মাইক্রনটা ওই ইউ মতো করে হ্যাঁ হ্যাঁ ইউ এর মতো করে যেটা এর মধ্যে কিন্তু এমএর দাগটা বড়, একটা ঠ্যাং বড়। একটা ঠ্যাং বড়, ইউবি ইবি হবে, পিছনের ঠ্যাংটা বড় হবে, সামনের ঠ্যাংটা ছোট হবে। হ্যাঁ পিসিবি তাহলে এমসিভি। এমসিভি বললাম তো কিউবিক মাইক্রন কত বললাম? 85 থেকে 85 থেকে 95। এমসিএইচ 28 থেকে 33 পিকোগ্রাম। 33 পিকো কেমন ভাবে লিখবো? পিআইসিও পিআইসি হ্যাঁ জিআরএম। এটা কোনটা? এমসিএইচ এটা কি স্যার? পিকোগ্রাম। হিমোগ্লোবিনের চেহারা। আর এমসিএইচসি এমসিএইচসি করেছো? স্যার এমসিএইচ এর কতটা নরমাল বললেন? মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন। একটা আরবিসির মধ্যে কতটা হিমোগ্লোবিন থাকে সেটা হচ্ছে মিনস কর্পাসকুলার হিমোগ্লোবিন। এটা কত 25 থেকে? না 28 থেকে 33 28 থেকে 33 পিকোগ্রাম পিকোগ্রাম। হিমোগ্লোবিন থাকে একটা আরবিসির মধ্যে। হয়েছে? এমসিএইচসি এমসিএইচসি হচ্ছে তোমার এভারেজ 32 থেকে 36%, 32 to 36%। এমসিএইচসি পার্সেন্ট এমসিএইচসি পার্সেন্ট কিসের নরমাল? নরমালি তো বলছি আমরা। হ্যাঁ নরমাল বললাম তো রে ভাই, স্যার তো নরমাল বলে 32 থেকে 32 থেকে 36%। এটা কতটা গাঢ় কতটা পাতলা সেটা এমসিএইচসিটা কতটা গাঢ় কতটা পাতলা। ডিপ কালারটা থাকে সেটা। আর এমসিএইচটা হচ্ছে চেহারাটা টনারো ইয়েস জলের মধ্যে। স্যার এখানে জি পার ডিএল এর কারণে যে এমসিএইচ টা হুম একটা এমসিএইচ এর একটা জি পার ডিএল রয়েছে। এমসি এমসিএইচ তে একটা দেখাচ্ছে রিপোর্টে জি পার ডিএল গ্রাম পার গ্রাম পার ডিএল। এখানে স্যার রিপোর্টে দেওয়া যাবে কি দেওয়া আছে? এমসিএইচ যে একটা কত আছে? এমসিএইচ যদি আপনার 31 থেকে 35 নরমাল হ্যাঁ আমি তো বললাম তো 32 থেকে 36 মানে 31 থেকে 35 একই ব্যাপার। আমরা ওটা কি বললাম গ্রাম পার ডিএল হবে? না না পার্সেন্ট হবে। ওটা পার্সেন্ট হবে। গ্রাম পার দিয়ে তো হিমোগ্লোবিনের পরিমাণটা, এবার কনসেন্ট্রেশন কখনো গ্রামে হয় এটা তো কমন, ওটা পার্সেন্টেজে আসবে কনসেন্ট্রেশন অলওয়েজ। তার মানে যেখানে দিয়েছে ওটা ভুল দিয়েছে, ঠিক করে নাও। আমি একটা তো ভুল থাকবে, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই।
এবার লেখো আরি অফ স্টুল। এমসিএসসি পরে স্কুলে চলে যাবো তো? হ্যাঁ বাবা শেষ হয়ে গেল। এবারে রুটিন এক্সামিনেশন অফ স্টুল। স্টুলটাকে তিনটে হেডিং এ আমরা বর্ণনা করি। এখানে লেখো স্টুল ক্যান বি এক্সামিনড বাই দ্য ফলোইং হেডিং। আছে দেয়া আছে স্টুল ক্যান বি চুলার ইউনিয়ন আছে তো ব্যাস হয়ে গেল। আবার যাই ঘর কেমন কেন থাকবেন খুঁজে পাচ্ছিলেন না তো। আচ্ছা একটু মিলিয়ে নাও, আমি বলছি ওটা শুনে ঠিক আসছে কিনা। School can be examined বাই দ্য ফলোইং হেডিং বলে দেওয়া আছে তিনটে এক্সামিনেশন, ফিজিক্যাল, কেমিক্যাল আর মাইক্রোস্কোপিক্যাল। ঠিক আছে, মিলিয়ে নাও শুধু। কার নোট? হ্যাঁ তোমার নোটটা, হ্যাঁ তোমার নোটটা আটকে দিচ্ছে না, কারেকশন করো। ফিজিক্যাল, কেমিক্যাল আর মাইক্রোস্কোপিক্যাল। ফিজিক্যাল এক্সামিনেশনের আন্ডারে আছে এক নম্বর আছে কনসিস্টেন্সি। আছে কনসিস্টেন্সি। এবার কনসিস্টেন্সি স্টুলের চরিত্র মানে স্টুলের আর কি কনসিস্টেন্সি অনুযায়ী বিভিন্ন ইন্টারপ্রিটেশন ওখানে দেওয়া আছে। নরমালি আছে সেমি সলিড ফর্ম, ঠিক আছে। আর অ্যাবনরমাল কি কি আছে? হার্ড গরিলা লাইক বোট স্টুল কনস্টিপেশন, হ্যাঁ তারপর লিকুইড ওয়াটার ডায়রিয়া, মিউকয়েড ব্লাড স্টেন, ডিসেন্ট্রি, ড্রাই ওয়াটারি, কলেরা। আছে তো? আচ্ছা এরপরে আছে 2 নম্বর কালার। স্যার এদের মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে পরীক্ষা হবে না? ওদের নোট দিয়ে দিচ্ছি। ঠিক ওরা রেট দেবে, মোটামুটি ধরে করবে। এফএসএম আর প্যাথোলজি। হ্যাঁ সে তো হয়ে যাবে, কিন্তু মার্চ বলতে আজ তো ফেব্রুয়ারি। চারটে ক্লাস তো পাবেনি, মার্চের 4টে ক্লাস আছে তো? মার্চের লাস্ট রবিবার কি করছে? আর 2 তারিখ পড়ছে 2, 9, 16, 23 আর ওই তার আগে চারটে পড়ছে তো 2, 9, 16, 23 হ্যাঁ 4টে তো পড়ছে। 2, 9, 16, 23 2, 9, 16, 23 আমি তো চারটে ক্লাস করবই। হ্যাঁ এপ্রিলের একটা তারপরে আমি ফার্স্ট উইকে নাও থাকতে পারি, কিন্তু আমার একটা মানে আর কি বাইরে যেতে হবে চেক আপে। ফার্স্ট উইকটা তো আমি 28-এ বেরিয়ে যাবো। 28 হ্যাঁ 10 দিন মতো অ্যাবসেন্ট অফ হয়ে যাবো। ঠিক আছে, আমাকে আগে থেকে বলবে। এই এলাকা থেকে অফ হয়ে যাবো 10 দিন। 2, 9, 16, 23 23 এর পর 28 থেকে আমি আর 23 অবধি নিতে পারবো। তারপর 28 এর পর থেকে আমি ফিরবো আবার সেই 8-9 আমরা তারিখ। কবে আছে কি 31 তারিখ 31 তারিখ। হ্যাঁ সেই সময় আমি এখানে থাকবো। ঈদের আগে পরীক্ষা হলে কি অসুবিধা হবে? আমি 28 তারিখে বেরিয়ে যাবো আর ঢুকবো তোমার রোজাতে অসুবিধা হবে? 9 তারিখে। তুমি পরীক্ষাটা এপ্রিলের এপ্রিলেই তো রোজাতে পরীক্ষা দিই হ্যাঁ? এপ্রিলের 10 তারিখের পরে রাখো, কোনো অসুবিধা নেই। দেখছি। পরীক্ষা ফার্স্ট উইকটা ছেড়ে সেকেন্ড সানডে থেকে রাখবো। দেখিনি। এই ওইভাবে স্যার তাহলে শেষ করে দিন হ্যাঁ 23 এর আমি 23 এর মধ্যে শেষ করে দেবো, হয়েছে? ব্যাস শেষ করে তারপর তো আমি যাবো। আচ্ছা এরপরে হচ্ছে কি তোমার কালারটা কেমন হয় স্কুলের? ইয়েলোইশ ব্রাউন, ইয়েলোইশ ব্রাউন নরমালি যেটা হয়। এবার অ্যাবনরমালি দেখো কি কি হয়? চকি হোয়াইট। আমরা কোথায় পড়েছিলাম? অবস্ট্রাকটিভ জন্ডিস। শুধু জন্ডিস বললে হবে না, কারণ অবস্ট্রাকটিভ জন্ডিসেই একমাত্র চকি হোয়াইট স্টুল হয়। আর কি কি দেয়া আছে এখানে? ব্ল্যাক ট্যালি আছে। ইয়েস, ম্যালিনা মানে ম্যালিনাটা কি বলে দিলাম? হ্যাঁ ম্যালিনা হচ্ছে কালো আলকাতরার মতো পায়খানাকে বলি আমরা ম্যালিনা। এটা কখন
কখন হবে? লোয়ার জিআই ট্র্যাকে যখন ব্লিডিং হয়। লোয়ার জিআই ট্র্যাক। আপার জিআই ট্র্যাকে মানে স্টমাকের উপরে ব্লিডিং হলে সেটা হেমিটিমেসিস, অর্থাৎ হেমিটিমেসিস মানে হচ্ছে রক্ত বমির মাধ্যমে বেরিয়ে যায়। কিন্তু ওর নিচে যখন ব্লিডিং হবে, যেমন ডিওডিনাল আলসার, তারপরে হচ্ছে কুনস ডিজিজ, তারপরে হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াসের ওইখানে যদি কোলনে যদি প্যানক্রিয়াসে অনেক সময় ক্যান্সার থাকে, সেখান থেকে যদি কোলন এফেক্টেড হয়, হ্যাঁ, এবং সেখানে যদি ব্লিডিং হয়, বা লোয়ার জিআইটাকে যদি ব্লিডিং হয়, সেগুলো কি হয়, আমাদের ডাইজেস্টিভ যে জুস আছে সেগুলোর সঙ্গে ওটা মানে বিপাকীয় পরিপাকীয়ার মাধ্যমে কনভার্ট হয়ে ওরা কালো আঠালো চটচটে আলকাতরার মতো পরিণত হয়, সেটা স্টুল আকারে পায়খানাতে বেরিয়ে যায়। দ্যাট ইজ কল্ড ম্যালিনা। অর্থাৎ কালো ব্ল্যাক স্টাডি যদি স্টুল হয়, জানতে হবে ইন্টারনাল কোথাও না কোথাও ব্লিডিং হচ্ছে, সেই জন্য এটা এসছে। এবার সেই অনুযায়ী আবার ফার্দার আমি ইনভেস্টিগেশন দেবো, সেই অনুযায়ী আমি সেটাকে স্পেশালি আমি সেটাকে আইডেন্টিফাই করবো যে ওই জায়গাটা গন্ডগোল হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে কি রেড স্টিক ওভার স্টুল, অর্থাৎ কোনো পলিশ বা কোনো ধরনের প্রজেকশন যদি থাকে এবং সেটা যদি ব্লিড করে, তবে সেই জায়গার ফাঁসটা পায়খানা থেকে যখন বেরোবে, পায়খানার রাস্তায় যদি সেরকম কোনো থাকে, সেইটার একটা রেখা পাওয়া যাবে, ঠিক আছে, স্টিকের মতো। স্টিকের মতো ওখানটা বসে যাবে। যে কোনো একটা নলের যদি তুমি মুখে যদি কোনো একটা উঁচু থাকে, ঢিবি থাকে, যখন বেরোবে তখন তার গোল পারসিস্টেন্সি বেরোবে না, ওই উঁচু ঢিবিটার একটা খাঁজ বেরিয়ে আসবে না। এবার ওই ঢিবিটার যদি ব্লিডিং হয়, তাহলে সেখানে রক্তের ছোপ থাকবে। তো সেইগুলো দেখে একটা আইডিয়া করা যায় যে অ্যানাল বিজ্ঞানে এরকম কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে। এবার প্রক্টোস্কোপিক মেশিন আছে, তার মাধ্যমে ওই জায়গাগুলো ভালো করে এই জায়গাগুলো পরে সেগুলো এমনি দেখতে পেয়ে যায়। কোলোনোস্কোপি আছে, প্রক্টোস্কোপি আছে, সম্পূর্ণ আলাদা। পাইলস হচ্ছে তোমার ভেরিকোসিটি অফ দ্য রেকটাল ভেন। ভেনগুলো যখন বেলুন দেখেছো তো, লম্বা বেলুনগুলো মাঝে মাঝে পাতলা হয়ে ফুলে যায়, এরকম আবার সরে আবার ফুলে যায়। আমাদের ভেনগুলো যদি ওয়াল পাতলা হয়ে গেলে ফুলে যায়, দ্যাট ইজ ভেরিকোসিটি বলা হয়। এইরকম অর্থ মানে হচ্ছে ভেরিকোসিটি অফ দ্য রেকটাল ভেন। রেকটাল ভেনগুলো যখন ভেরিকোস হয়ে যায়, তখন তাকে বলি আমরা পাইলস বা অর্শ বা হেমারয়েডস। এবার এটা দু প্রকারের হতে পারে, কোনো সময় ওইটা ছিঁড়ে গিয়ে ব্লিডিংও হতে পারে, আবার না ব্লিডিংও হতে পারে, নন ব্লিডিংও হতে পারে, কিন্তু পেন অনেক মানে দুটোর সঙ্গে জড়িয়ে থাকে। মানে পায়খানা হওয়ার পরে জ্বালা, হ্যাঁ, এবং জ্বালা ভাবটা অনেকক্ষণ ধরে থাকছে, ঠিক আছে। প্লুরাইটিসটা ঠিক নয়, এটা হচ্ছে রেকটাল পেন বা অ্যানাল বার্নিং ইন দ্য অ্যানাস, ঠিক আছে। প্লুরাইটিসটা আলাদা জিনিস, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আর কি আছে? অ্যাবনর্মাল এলিমেন্টস এর অ্যাবনর্মাল এলিমেন্টস, ওই যে আমরা শর্ট নোটে এটা গলস্টোন আছে, ওটা বুঝতে পারছি না। না ওটা বলছি না। অ্যাবনর্মাল যে সমস্ত জিনিসগুলো স্টুল দিয়ে সাধারণত যেগুলো জেনারেলি বেরোয় না, নর্মাল স্টুল দিয়ে বেরোয় না, যেগুলো সাধারণত মানে অ্যাবনর্মাল কন্ডিশনের জন্যই ওগুলো স্টুল দিয়ে বেরোয়, তাদেরকেই বলা হচ্ছে অ্যাবনর্মাল সাবস্টেন্স, যেটা শর্ট নোটে আছে, উত্তর লেখা নেই বললেন। একটা যে শর্ট নোট পেয়েছিল না, বলে ওটা এই যে অ্যাবনর্মালিটি অফ দ্য স্টুল। অ্যাবনর্মালিটি অফ দ্য স্টুলের মধ্যে আপনার এই যে যতগুলো অ্যাবনর্মালিটি আপনি পেলেন স্টুলে, কি কি পেয়েছিলেন? কনসিস্টেন্সিতে অ্যাবনর্মালিটি পেয়েছেন, কালারে অ্যাবনর্মালিটি পেয়েছেন, ঠিক আছে, আর হচ্ছে অ্যাবনর্মাল এলিমেন্ট। এই তিনটে যোগ করে দেবে, করে যেগুলো হবে সে হবে। এটা বুদ্ধি খাটিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? অ্যাবনর্মালিটি অফ দ্য স্টুল মানে কি? কনসিস্টেন্সি অ্যাবনর্মালিটি হবে, কালার অ্যাবনর্মালিটি হতে পারে, অ্যাবনর্মাল ম্যাটেরিয়ালস এলিমেন্ট থাকতে পারে। সেইখানে অ্যাবনর্মাল এলিমেন্টস এর মধ্যে কি থাকে? অ্যাডাল্ট প্যারাসাইট থাকতে পারে। যদি পেটে কৃমি থাকে, সেই কৃমি কোষে পায়খানা দিয়ে বেরোতে পারে, রাউন্ড ওয়ার্ম হতে পারে, উইকওয়ার্ম হতে পারে, বা কোনো সেগমেন্ট অফ দ্য টেপওয়ার্ম হতে পারে, টেপওয়ার্মের সেগমেন্টগুলো অনেক সাথে হতে পারে, সেটা হতে পারে। আর কি থাকবে? স্টোন
গল ব্লাডারের স্টোর অনেক সময় ওইখান দিয়ে নেমে গিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনাম অ্যামপুলা ভাটা দিয়ে তো ওখানে পড়ছে, ওইখান দিয়ে যদি ছোট সাইজ হয় তখন সে তো ডিওডিনামের মধ্যে চলে এলো, সেই ডিওডিনাম দিয়ে এবার স্টুল দিয়ে বেরিয়ে গেল। ছোট সংখ্যা বলরার থেকে এমনি বেরিয়ে আসে। যদি আসে, যদি আসে, যদি থাকে আসার জায়গা রয়েছে, সেই জায়গাটা বললাম। এসে গেলে বেরিয়ে যাবে। কেন আমরা দেখেছি লিভার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম, সেখানে কি দেখেছিলাম, রাইট লোক থেকে একটা হেপাটিক ডাক, লেফট লোক থেকে একটা হেপাটিক ডাক, দুটো কমন কমন হেপাটিক হলো, কমন হেপাটিক সঙ্গে একটা গলব্লাডার থেকে একটা ড্রাগ সিস্টিক ডাক যুক্ত হলো, যুক্ত ওটা সিবিডি হলো, কমন বাইল। এই কমন বাইল ডাক এবার প্যানক্রিয়াটিক ডাকের সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে অ্যাম্পুলা ভাটা দিয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডিনামে পড়ছে। তো এবার গল ব্লাডারের সঙ্গে তো যুক্ত হয়েছে, গল স্টোন কোন একটা স্টোন ধরো গল ব্লাডার যখন কন্ট্রাক্ট করলো, গল স্টোনটা ওই পথ দিয়ে এসে অ্যাম্পুলা ভাটা দিয়ে ডিওডিনামে চলে যাবে। সে এবার কোথা দিয়ে যাবে, ডিওডিনামে চলে এলো মানে ওটা তো হজম হবে না। করেন যেমন আমরা কুলের বিচি খেয়ে ফেললে ওইখান দিয়ে পায়খানা দিয়ে বেরিয়ে যায়, সেমন ওটাও তো তখন পায়খানা দিয়ে বেরোবে, তো তখন সেটা আপনার মনে হয় হবে। বুঝতে পেরেছেন? আরো অ্যাবনর্মাল আছে বিভিন্ন, তোমার ক্রিমের যে সমস্ত ওভাগুলো আছে, ডিমগুলো আছে, সেগুলো থাকতে পারে, কোনো অ্যাবনর্মাল, কারণ ওরা থাকার কথা না, যদি ডিম থাকে তবেই তাদের ডিম থাকে। হুকওয়ার্মের ডিম থাকতে পারে, রাউন্ড ওয়ার্মের ডিম থাকতে পারে, টেপওয়ার্মের ডিম থাকতে পারে, তাদেরকে ওভা বলি, লার্ভা বলি বা এগ বলি, হ্যাঁ এইরকম বলবে, এগ অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ কি বলে প্যারাসাইট বা হেলমিন, ঠিক আছে? তার মানে ওইখান থেকে শর্ট নোটটা লিখে দিতে পারবে। এবার ওটা এখানকার কোশ্চেন নয়, ওটা সার্জিক্যাল কোশ্চেন। রেকটাল পলিপ আলাদা জিনিস, ফিসার্স আলাদা জিনিস, আর হেমারয়েডস আলাদা জিনিস, তিনটেই আলাদা। ফিসার্স হচ্ছে মানে একটা খাঁজ, রেকটামের মধ্যে একটা গভীর খাঁজ যখন সৃষ্টি হচ্ছে, বা কোনো একটা নলের মাধ্যমে একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গায় যুক্ত হয়ে পড়ছে, তখন তাকে বলছি আমরা ফিসার্স বা ফিস্টুলা। খাঁজ হচ্ছে ফিসার্স, কমিউনিকেশন হচ্ছে ফিস্টুলা। বোঝা গেল? যেমন ধরো রেকটামের সঙ্গে ইউরিনারি ব্লাডারের একটা যোগ হয়ে গেছে, বা রেকটামের সঙ্গে একটা ভ্যাজাইনালের সঙ্গে একটা যোগাযোগ হয়ে গেছে। এই যে যোগাযোগগুলো নলের মাধ্যমে একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গায়, বা রেকটামের সঙ্গে অ্যানাসের পেরিয়ানাল রিজিয়নে একটা কমিউনিকেশন হয়ে গেছে, এইগুলোকে বলছি আমরা ফিস্টুলা। আবার যখন রেকটামের মধ্যে গভীর খাঁজের সৃষ্টি হয়ে যায়, ক্র্যাক, তখন তাকে বলছি আমরা ফিসার্স। আবার যখন রেকটামের যে ভেনগুলো আছে তারা যদি ফুলে ওঠে, ভেরিকোসিটি গ্রো করে, তখন তাকে বলছি আমরা হেমোরয়েডস বা পাইলস। এই পাইলস আবার যদি ব্লিডিং হয় তাহলে হলো ব্লিডিং পাইলস, যদি নন ব্লিডিং হয় তাহলে হলো নন ব্লিডিং পাইলস। এবার ভ্যারাইটিগুলো বুঝলে? এইরকম ব্যাপার। এবার হচ্ছে কি অ্যাবনর্মাল এলিমেন্ট গেল, এবার কেমিক্যাল এক্সামিনেশন। স্কুলে কেমিক্যাল এক্সামিনেশন করে আমরা তিনটে জিনিস দেখি, একটা হচ্ছে অকাল ব্লাড আছে কিনা, আর যে ফ্যাট আছে কিনা, আর কোনো রিডিউস সাবস্টেন্স আছে কিনা, এইগুলো লিখে দেবো, ঠিক আছে? আর কি লাস্ট স্টেপ হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল। এইবার স্কুলকে একটা স্লাইডে প্রিপারেশন করে আমরা মাইক্রোস্কোপে দেখি, সেখানে আমরা সাধারণত যে সমস্ত জিনিসগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেইগুলো আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখব। যেমন ডিমগুলো সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্যে ওগুলোকে দেখতে হয়। সেখানে বলছে মানে রেসিডুয়াল ফুড, তারপর হচ্ছে সেলুলার এলিমেন্ট, তারপর হচ্ছে প্যারাসাইট গুলো, প্রোটোজোয়াল প্যারাসাইট যেগুলো খালি চোখে দেখা যায় না, জিয়ার্ডিয়া ট্রোপোজয়েড গুলো, হ্যাঁ, এখানে যতগুলো প্যাথোলজিক্যাল ব্যাপার আছে সেইগুলো সব মাইক্রোস্কোপের সাহায্যে আমরা দেখি।
এবার এত উদাহরণগুলো নাও দিতে পারো, অ্যাবনর্মালিটি গুলো নাও দিতে পারো। এই নরমালটা দিবি মেন নরমালটা দিতে হবে যে আমরা স্কুলে তিনটে এক্সামিনেশন আমরা করে স্কুলটাকে দেখি। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল ফিজিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপি। আর ফিজিক্যালে কি কি করি সেগুলো তার ইন্টারফারেন্স গুলো আমি এতগুলো উদাহরণ যদি দেবে না দুটো, ঠিক আছে? কনসিস্টেন্সি তো হয় যেটা কালার আর হচ্ছে অ্যাবনর্মাল। কেমিক্যালের মধ্যে অকালকার আছে কি নেই সেটা দেখতে হয়, ফ্যাটি সাবস্টেন্স আছে কি নেই, রিডিউস সাবস্টেন্স আছে, এইটুকুই লিখবে, আর কিছু ফাইন্ডিংস দেবে না। তো শুধু ফরম্যাটটা দেবে, ফরম্যাটটা মেন দেবে। মাইক্রোস্কোপিক অর্গানিজম গুলো দেখা হয় মেইনলি, ওর মধ্যে কোনো ধরনের মাইক্রোস্কোপিক্যাল প্যাথোজেন আছে কিনা, কোনো ধরনের অ্যামিবা আছে কিনা, প্যারাসাইট আছে কিনা, হ্যাঁ প্যারাসাইটের ওভাগুলো আছে কিনা, যেগুলো মাইক্রোস্কোপের সাথে দেখা হয়। সিস্ট কি আপনার ফুল দিয়ে বাসা হয়? কি সিস্ট না, সিস্ট হচ্ছে টিউমার। অ্যামিবাই তো সিস্ট। আরে মানে ওই সিস্ট হচ্ছে ওর ওই জীবাণু। সিস্ট হচ্ছে সেটা জীবাণু সিস্ট। হ্যাঁ, জীবাণু ডিম। আর শরীরের মধ্যে সিস্ট আলাদা আছে, একটা টিউমারের ভ্যারাইটি আর গ্রোথ যত আছে, আমাদের বডির যত গ্রোথ আছে, ওয়ার্ডস আছে, স্টাইস আছে, টিউমার আছে, তার সিস্ট আছে। সিস্ট হচ্ছে একটা লোকালাইজ ভেসিকুলের মধ্যে থাকে অলওয়েজ, সেটা লোকালাইজ, এবং সিস্ট সাধারণত ডিস্টাল মেটাস্টাসিস হয় না, বুঝতে পেরেছি? একটা টিউমার সেটা যদি বেনাইন থেকে ম্যালিগনেন্সিতে যায়, সেখান থেকে তার ডিস্টাল মেটাস্টাসিস সম্ভব, কিন্তু সিস্টের কোনোদিন ডিস্টার্ব মেটাস্টাসিস, সে আইসোলেটেড হয়ে থাকবে একটা জায়গার মধ্যে, একটা মেমব্রেনের সাহায্যে আবদ্ধ থাকবে। সেটা অনেক সময় পেকে যেতে পারে, পেকে গিয়ে ফেটে যেতে পারে, দেখবে কেজিয়াস ম্যাটেরিয়ালস ওর মধ্যে থেকে বেরোয়, সাদা মলমের মতো একটা জিনিস বেরোয়, শক্ত সেমি সলিড জিনিস থাকে। অনেক সময় পুজো হতে পারে যদি ইনফেক্টেড হয়ে পড়ে সেটা, ঠিক আছে? তো ওগুলো খুব মানে মাইনর অপারেশনের দ্বারা এগুলো ঠিক করে যায়। সিস্টের কোনো ডেঞ্জারও নেই, কিছু নেই, সিস্টটাকে কেটে বাদ দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল, ওর কোনো কমপ্লিকেশন নেই, কিচ্ছু নেই। আমরা যেটা বলি স্যার, যেটা পড়েছিলাম যে অ্যামিবা যেটা মাল্টিপ্লিকেশন করতে পারে 4টা থেকে 15টা ওটা একটা আলাদা ওটা জীবাণু, আলাদা, একটা সিস্টেম মানে পলিপ বা আপনার ইয়ে এটা আলাদা। ওটা যেমন হাইড্রাটিক সিস্ট, একটা জীবাণুর একটা ডিম, সেটা মডিফাইড হয়ে গিয়ে একটা সিস্টেম পরিণত হচ্ছে, এবং সেটা অ্যাজ এ ফরেন পার্টিকেল হিসাবে কোনো একটা জায়গায় অবস্থান করছে। অনেক সময় লিভারে অবস্থান করতে পারে, অনেক সময় ব্রেনে, যেটা আমাদের লিয়েন্ডার পেজের, সাইজটা অনেকটা বড় হবে। হ্যাঁ লিয়েন্ডার পেজের হয়েছিল, কিন্তু দে আর নট টিউমারাস বা আউটার গ্রোথ, আর এটা যেটা জরায়ুতে সিস্ট যেটা বলে সেটা তো সেগুলো টিউমারের একটা অংশ। হ্যাঁ, সেটা জরায়ুতে সিস্ট থাকতে পারে, ওভারিতে সিস্ট থাকে, সেটা হচ্ছে গ্রোথ, দেয়ার দ্য গ্রোথ। হ্যাঁ, ওগুলোর সঙ্গে এগুলো একটা জীবাণু সংক্রান্ত, আর ওটা হচ্ছে আমাদের টিস্যু সেলের সংক্রান্ত, টিস্যু মডিফাইড হয়ে গিয়ে ওগুলো তৈরি হয়েছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার হচ্ছে এক্সামিনেশন ইউরিন। এক্সামিনেশন ইউরিনটাও দেখো লেখা আছে তোমাদের তিনটে সেক্টরে আলোচনা করতে হবে। একটা যে ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন। তার মানে একটা মুখস্থ করলে দুটো হয়ে গেল। হ্যাঁ, এইবার শুধু ভ্যারাইটিগুলো একটু আলাদা, ঠিক আছে? যেমন যে ফিজিক্যাল এক্সামিনেশনে এখানে কতটা ভলিউম হচ্ছে ইউরিনের দেখতে হবে, কি কালারের ইউরিন হচ্ছে দেখতে হবে, তার গন্ধ দেখতে হবে, ওডার কিরম হচ্ছে দেখতে হবে, রিয়াকশন কি আছে দেখতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটি কত হচ্ছে দেখতে হবে। এই 5টা পয়েন্টের উপরে তোমার ফিজিক্যাল এক্সামিনেশনটাকে আলোচনা করতে হবে। পলিউরিয়া আর অলিগিউরিয়াটা কি বলবো? হ্যাঁ, এই দেখো এখানে যে বলেছে কোয়ান্টিটি, নরমাল কোয়ান্টিটি মানে ভলিউম, এভারেজ ইউরিনের ভলিউম কত, এক কথায় যদি বলো 1.5 লিটার, ঠিক আছে? এইবার যখন ইউরিনের পরিমাণ কমে যায় তখন তাকে বলছি আমরা অলিগিউরিয়া, পরিমাণটা কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। যখন ইউরিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, তখন হচ্ছে পলিইউরিয়া, ঠিক আছে? আবার যখন কমতে 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 ইউরিন বন্ধ হয়ে যাচ্ছে, তখন তাকে বলছি অ্যানিমিয়া। হলো, এই তিনটে আইটেমে মনে রাখো।
অলিগিউরিয়া, অ্যানিউরিয়া আর পলিউরিয়া। পলিউরিয়া মানে বারবার বারবার ঘন ঘন পেচ্ছাপ হওয়াকে বলছি পলিউরিয়া, পেচ্ছাপের পরিমাণ কমে আসাকে বলছি আমরা অলিগিউরিয়া, আর একবারে বন্ধ হওয়াকে বলছি আমরা অ্যানিউরিয়া। কিন্তু এখানে 7,500 ml দিয়েছে, ওটা কোথায় 7,500? একটা জিরো বেশি আছে মনে হয়। হ্যাঁ, একটা জিরো বেশি আছে মনে হয়। আর 750 ml এর জায়গায় 750 মানে 7,500 ml হয়ে গেছে। কি বলো তো একটু ভালো করে পড়ে বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না। নর্মাল নর্মাল ভ্যালু যেটা, তারপরেই যেটা নর্মাল ভ্যালু যেটা দিয়েছে ওটা 750 থেকে 7,500। এটা নরমাল ধরুন তো দিল্লি করে সেখানে স্যার এখানে বলতে 2000 ml পার ডোজ মানে 2 লিটার হয়ে যাচ্ছে। ডেলিভারি রিটার্নটা না, ডেলিটার থেকে তো এখানে লিটার বেশি। বলেছে এটা হচ্ছে তোমার এখানে মানে 2 লিটারের থেকে বেশি হলে তাকে বলছি আমরা কিলো। পলিউরিয়া, হ্যাঁ, আবার আর কিলো 750 ml এর নিচে হলে তাকে বলছি আমরা অলিগিউরিয়া। 750 750 হ্যাঁ, 7,500 একটা শূন্য বেশি হয়ে গেছে, একদম ঠিক বলেছো। 2000 ml এর বেশি হলে তাকে বলছি পলিউরিয়া, পলিউরিয়া, আর 750 নিচে হলে তাকে নিচে হলে বলছি তাকে আমরা অলিগিউরিয়া, আর একবারে অ্যাবসেন্ট হলে অ্যানিউরিয়া। ঠিক আছে, এটা 7,500 এর জায়গায় 750 একটা শূন্য কেটে দাও, আমাদের ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওটা 750 না, অ্যাকচুয়ালি ওটা 500 ml করে, লেস দ্যান 500 ml হচ্ছে অলিগিউরিয়া। লেসেন 500 করা হবে। আর ওটা ঠিক আছে লেসেন 2000 হ্যাঁ, ওটা ঠিক আছে, মোর দ্যান more 2000। than 2000 হ্যাঁ, 1.5 লিটার থেকে 2 লিটারের কম। 1200 থেকে 1500 ml হচ্ছে নর্মাল অ্যাভারেজ তোমার ভলিউম ইউরিনের, আর মোর দ্যান 200 ml পলিউরিয়া, এই 2000 ml পলিউরিয়া, আর লেস দ্যান 500 ml অলিগিউরিয়া। তবে আর গন্ডগোলটা হবে না, 500 করে দাও, ঝামেলা মিটে যাবে। স্যার 1200 থেকে 1500 হলো নরমাল। 1200 থেকে 1500 হচ্ছে নর্মাল, 2000 ml এর উপরে হলে পলিউরিয়া, 500 ml এর নিচে হলে অলিগিউরিয়া, একবারে না হলে অ্যানিউরিয়া। ডায়াবেটিস মেলাইটাসে হয় পলিউরিয়া, অ্যাকুট গ্লোমারুলার নেফ্রাইটিসে হয় অলিগিউরিয়া, আর সিভিয়ার ডিহাইড্রেশনে হয় অ্যানিউরিয়া। এবার কালারটা দেখতে হবে, কালার সাধারণত স্ট্র কালার নরমালি, প্রেজেন্স অফ ইউরোবিলিন। রেড ইউরোবিলিন থাকার জন্য পিগমেন্ট, ইউরিনের মধ্যে দিয়ে যে আমাদের পিগমেন্ট গুলো বেরোয় এক্সক্রিট হয়ে, ইউরোবিলিন ওটা থাকার জন্য তোমার ইউরিনের রংটা সাধারণত স্ট্র কালার হয়, একটু হালকা হলদে ভাব থাকে, হালকা একদম, এটাকে বলে আমরা স্ট্র কালার। এটা হচ্ছে নর্মাল কালার অফ দ্য ইউরিন। এবার অ্যাবনর্মাল কালার হতে পারে, যেমন হচ্ছে রেড ব্রাউনিশ ইউরিন হতে পারে যদি হিমাচুরিয়া হয়। হিমাচুরিয়া মানে ব্লিডিং ফ্রম দা ইউরিনারি ব্লাড, ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমে কোনোভাবে যদি ব্লিডিং হয় তখন তাকে বলছি আমরা হিমাচুরিয়া, তখন সেটা পেচ্ছাপের নল দিয়ে বেরিয়ে আসবে ব্লাড আকারে। আচ্ছা, আবার হচ্ছে ডিপ এটা একটু বলেছেন ব্লিডিং, ব্লিডিং ফ্রম urinary passage. urinary passage ব্লিডিং ফ্রম ইউরিনারি প্যাসেজ করে দাও। ইউরিনারি প্যাসেজ বলতে লাস্ট হচ্ছে তো তোমার ইউরেথ্রা, ইউরেথ্রা দিয়েই বেরোবে একবার এক্সটেরিয়র, তবে তো আমি দেখতে পাবো, নাহলে তো দেখতে পাবো না, তাই না? আচ্ছা, আর যদি ডিপ ইয়েলো হয়, সেটা জন্ডিসের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটা জন্ডিস। হ্যাঁ মানে সর্ষের তেলের মতো হবে। যদি ব্ল্যাক হয় তখন এক ধরনের রোগ হয়, সেটা বলা হচ্ছে অ্যালক্যাপচুরিয়া। অ্যালকাপচুরিয়া। হ্যাঁ, আর যদি মিল্কি হয়, মিল্কি দুধের হোয়াইট মতো, হলে ফাইলেরিয়া। ফাইলেরিয়া, ফাইলেরিয়া থেকে মিল্কি হয় অনেক সময়। অ্যালকাপচুরিয়া হলে আপনার ব্ল্যাকিশ ইউরিন আসবে। ব্ল্যাক ইসিউরিয়া, আর একটা কি বলেছেন ফাইনালি? এটা মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট ফাইলেরিয়া, ফাইলেরিয়া। এটা সবাই জানে। মিল্কি হোয়াইট ফাইলেরিয়া হলে পরে দেখবে পেছাবের রং সাদা দুধের মতো হয়। এবার যে গন্ধ, গন্ধ কেমন? ইউরিনাস একটা স্মেল থাকে, অ্যারোমেটিক
অ্যারোমেটিক ওডার বলা হয় তাকে। এবার খুব দুর্গন্ধযুক্ত হতে পারে, পিউট্রিড হতে পারে, পুযুক্ত হতে পারে, এরকম বিভিন্ন হতে পারে। যেমন যে তোমার দুর্গন্ধযুক্ত দুটো কারণ হয়, একটা হচ্ছে যদি খুব হাইলি তোমার ইউরিনাস হয়, সেক্ষেত্রে সাধারণত ইউরিক অ্যাসিড, কারণ ইউরিক অ্যাসিড লেভেল যদি বেড়ে যায় আমাদের শরীরে, তখন ইউরিন দিয়ে সেই ইউরিক অ্যাসিড বেরোতে থাকে, তখন ওটা মোর ঝাঁঝালো হয়ে যায়। ইউরিনের যে ঝাঁজ তার থেকেও বেশি ঝাঁঝালো হয়ে যায়, দ্যাট ইজ ইউরিনাস ওডার। ঠিক আছে। আবার অনেক সময় তোমার কিটোন বডি, অ্যাসিটোন, অ্যাসিটালডিহাইড, এগুলো সাধারণত ফ্যাট মেটাবলিজম থেকে, প্রোটিন মেটাবলিজম ডিগ্রেডেড থেকে এগুলো আসে কিটোন বডি। এই কিটোন বডিগুলোর একটা আলাদা গন্ধ আছে, সেই জন্য ইউরিনের প্রোটিনটা দুর্গন্ধযুক্ত হয়। একটা বললেন স্যার ইউরিনাস ওডার, আর একটা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ইউরিনাস ওডার হবে, আর দুর্গন্ধ কিটোন বডি হলে পরে তোমার দুর্গন্ধ বেরোবে। রিঅ্যাকশন বলছে সাধারণত অ্যাসিডিক, কেন পিএইচটা 6, মানে হালকা অ্যাসিডিক। যত পিএইচ হচ্ছে 7.5 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, 7 এর পর থেকে উপরে উঠে গেলে অ্যালকালাইন হয়ে যাবে, 7 এর নিচে হলে অ্যাসিডিক। তাই 6 যার পিএইচ হচ্ছে খুব হালকা অ্যাসিডিক। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে, এটা মুখস্থ বলতে হবে, 1015 থেকে 1025। ইউরিনোমিটার বলে একটা মিটার পাওয়া যায়, ওই মিটারের সাহায্যে এটা মাপা হয়। স্পেশাল গ্র্যাভিটি স্পেসিফিক গ্র্যাভিটি, মাপটা করবেন স্যার? হ্যাঁ, মাপটা করবেন? 1015 থেকে 1025। ইমেল ওর কোনো নেই, ইউনিট নেই। গ্র্যাভিটি তো ওটা gravity। তাড়াতাড়ি চিতাবে। ও দেখবে একটা ইউরিমিটার আছে, ওই ইউনিটের মধ্যে ঢুকিয়ে দিলে পরে যতটা ওই মার্কিংটা দেখাবে, ওর মধ্যে মার্কিং করা আছে, সেইটা দেখে আমরা ধরি। যেমন ওই লম্বা স্টিমের মতন যে চুলায় যে ওই মিটার আছে, দেখো ওই যে মাপে কতটা জল আছে, হ্যাঁ। তার জন্য ওই রকম একটা জিনিস, সেটা হচ্ছে ইউরিমিটার বলি আমরা। আমাদের ওই একটা গোল মতো এরকম ডাব্বা মতো থাকে, আর একটা নল থাকে, ওটার মধ্যে চোবালে পরে ওইটা ঘুরে গিয়ে ওই নলে যে মার্কিং আছে, ওই মার্কিং যেটা 1000, 10, 1000, 5000, হ্যাঁ, 1015, 1015 আমার মার্কিং আছে, যে মার্কে ওই যে লেভেলটা থাকবে সেটাই হচ্ছে বেসিক গ্র্যাভিটি। মানে করাই আছে, ওই যন্ত্রটা ওইভাবেই করা আছে বেসিক গ্র্যাভিটি মাপার জন্য, সেটাকে বলা হয় ইউরিনোমিটার। এমনি ওরালে যদি বলে যে বেসিক গ্র্যাভিটি, ইউরিনের বেসিক গ্র্যাভিটি কিসের সাহায্যে মাপবো, কি বলে ইউরিনোমিটার। ও একটা প্যাথোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটার সাহায্যে আমরা মাপতে পারি। যেমন হচ্ছে হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনের পরিমাণ মাপি, ওটা একটা যন্ত্র। সেরকম ইউরিনোমিটারও একটা যন্ত্র, যার মাধ্যমে আমরা বেসিক গ্র্যাভিটিটা মাপতে পারি, খুব ইজিভাবেই মাপতে পারি। আচ্ছা হিমোগ্লোবিনোমিটার যেটা বলছেন ওটা কি স্যার হিমোগ্লোবিনের পার্সেন্টেজ শুধু ইয়েটা দেবে, মানে 11 13 কত ওখানেও ওইরকম মার্কিং করা আছে, কালার ভিত্তিক মার্কিং করা আছে, যে কালারে ম্যাচ খাবে সেই কালারে গ্রাম পার্সেন্টেজ লেখা আছে, সেইটাই। আপনার নরমাল কি অ্যাবনর্মাল সেটা বলতে পারেন। আমরা তো নর্মাল অ্যানোমাল আমরা জানি, ওরা তো এটা দেখাবে, রিডিংটা দেখাবে, ইন্টারপ্রিটেশন তো অ্যাজ এ প্যাথোলজিস্ট বা অ্যাজ এ ডক্টর সে করবে। ও দেখালো যে 11 গ্রাম পার্সেন্ট, কি 12 গ্রাম পার্সেন্ট, কি 16 গ্রাম পার্সেন্ট, কি 8 গ্রাম পার্সেন্ট, তুমি সেখানে ইন্টারপ্রিটেট করবে যে 8 মানে হচ্ছে তার অ্যানিমিয়া চলছে, 11 পরে হলে জানবে ঠিক আছে, কম থেকে বেশি, কিন্তু 11 নিচে মানে অ্যানিমিয়া হচ্ছে, যত কম হলে তত সিভিআইটি বাড়ছে, অ্যানিমিয়া। বুঝতে পেরেছো? এটা গেল ওটার রিঅ্যাকশন, স্পেসিফিক গ্র্যাভিটি। আর এবার হচ্ছে ইউরিনেরও কেমিক্যাল টেস্ট করতে হয়। কেমিক্যালের মধ্যে তোমার ইউরিনের মধ্যে দিয়ে সুগার বেরোচ্ছে কিনা, প্রোটিন বেরোচ্ছে কিনা, কিটোন বডি বেরোচ্ছে কিনা, সেগুলো জানার জন্য এক এক ধরনের টেস্ট আছে। ওটা একটা ইনফেকশন আছে, আমি বলে দেবো পরের দিন, ওটা দেখতে হবে। এইচআইভি এখানে লিখিনি আমি, ওটাকে অফ করে দেবেন, ওটাকে দেবেন না, ওয়ারফারিন অব্দি দিয়ে ছেড়ে দেবেন, না অত দিতে হবে না, 2-4টে দিয়ে ছেড়ে দিতে পারি। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, যেগুলো জানা আছে এগুলো দিতে হবে, কিটোন বডি।
সুগার কখন ধরা পড়বে, যখন ইউরিনের কিডনির থ্রেশহোল্ড লেভেল ক্রস করবে তখন। এমনি হাইপারগ্লাইসেমিয়া থাকলে যে ইউরিনে পজিটিভ হবে না, সেটা নাও হতে পারে। যখন আপনার 180 ছাড়াবে, 180 হচ্ছে থ্রেশহোল্ড লেভেল অফ ইউরিন এসব গ্লুকোজ, গ্লুকোজ এই কিডনি ব্যারিয়ার যখন ব্লাডে 180 ক্রস করবে তবে সে ওকে ইউরিনে যাবে, আদারওয়াইজ যেতে পারবে না। তার মানে ইউরিনে যখন পাচ্ছি মানে জেনে নিতে হবে গ্লুকোজের পরিমাণ 100 ml ব্লাডে 180 ছাড়িয়ে গেছে। স্যার এখানে তবে আমি স্কুলের মধ্যে যে রিডিউসেন্ট সাবস্টেন্সটা দেখছে কি দেখছে? কি রিডিউসেন্ট সাবস্টেন্স যেটা দেখছে স্কুলেতে কেমিক্যাল কেমিক্যাল হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কেমিক্যালে কিসের? কিছু রিডিউস সাবস্টেন্স আছে যেগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে, ঠিক আছে? যেমন অকাল ব্লাড, হ্যাঁ স্যার ওনার রক্ত আসছে কিনা ওরা দেখছে। অকাল ব্লাড মানে হচ্ছে রক্ত আছে কি নেই, হ্যাঁ ফ্যাটি সাবস্টেন্স আছে কিনা, সেরকম রিডিউসিং সাবস্টেন্স কিছু আছে যেগুলো স্কুলের মধ্যে দিয়ে বেরোতে পারে, সেগুলো দেখা হয়। এখন এখানে ঠিক মনে নেই, দেখতে হবে, দেখে নেবে রিডিউসিং সাবস্টেন্স কি কি থাকে, সার্চ করে ঘেঁটে নেবে একটু করে। যদি আরো মানে এখানে তোমাকে পরীক্ষা একটু লিখে দিলেই হবে, বুঝতে পেরেছো? এবার তুমি যদি আরো বেটার জানতে চাও ওখানে সার্চ করবে গুগলতে যে স্টুলের মধ্যে রিডিউসিং সাবস্টেন্স কি কি থাকতে পারে, দেখবে দিয়ে দেবে রিডিউসিং সাবস্টেন্স ইন স্টুল, দেখো দেখো এসে যাবে কি কি আছে। আমাদের তো এখন হাতের কাছে বই, সুবিধা, যেটা ভুলে যাবে সেটা সার্চ করে দেখে নেবে। তার মানে এক্সামিনেশন গুলো নিয়ে আর কোনো রইল না, লেখা আছে, উত্তর দেয়া আছে। আচ্ছা, তার মানে প্যাথোলজির আর কি বোঝাতে হবে বলো, এর নেক্সট ক্লাসে আমি তবে বুঝিয়ে প্যাথোলজিটাকে করে দেবো। প্যাথোলজি রইল ইডিমা, ইডিমা বাকি রইল, তাই তো? হ্যাঁ ইডিমা